শহীদ হওয়ার প্রস্তুতি নিয়ে বের হইতো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে তারপরে বের হইতো যে দেশের জন্য প্রয়োজনে শহীদ হবে, তবুও দেশ স্বাধীন করতে হবে, এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমার ছেলে শহীদ হয়েছে, এতে আমার কষ্ট হয়, কিন্তু আফসোস নাই। আফসোস তখনই হবে যখন আমার ছেলের মতো আমার ছেলে এবং অন্যান্য যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন না হয়, এটাতে আমার আফসোস থাকবে। আমি গর্বিত যে আমার ছেলে দেশের জন্য শহীদ হয়ে গেছে, দেশকে স্বাধীন করে গেছে। এখন আমাদের বাকি কাজগুলো, দেশকে সুন্দর করে সাজানোর কাজগুলো দেশের নাগরিকের দায়িত্ব। আমরা সবাই মিলে জানি সেই অসম্পূর্ণ কাজটা সাধন করে ওদের উদ্দেশ্য সফল করতে পারি। আমার ভাই প্রকৃত দেশপ্রেমিক ছিল। এই ভারতীয় আগ্রাসন, এই যে আওয়ামী লীগ সরকারের স্বৈর শাসন, জুলুম, নিপীড়ন, নির্যাতন, এসব আমার ভাই কোনোভাবেই সহ্য মানে করতে পারতো না। সহ্য করতে খুব কষ্ট হইতো আর কি। সহ্য তো সবাই আমরা করতেছিলাম, সারা দেশবাসী সহ্যই করে গেছে। প্রতিবাদ তো ওইভাবে হয়নি। হয়নি বলেই তারা এতটা বেশি আগ্রাসী হয়ে গেছিল। তো আমার ভাইয়ের খুব কষ্ট হইতো সবসময়ই। আমার ভাই, আমরা পারিবারিকভাবে এসব আলোচনা হইতো আমাদের মধ্যে। আমার ভাই ফেসবুক পোস্টগুলোতেও ও দেখা যায় যে প্রায় ও ভারত বিরোধী বিষয় নিয়ে বিভিন্ন কিছু শেয়ার করত, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে টুকটাক শেয়ার করতো। কিন্তু আমার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কোনো সংগঠনের সাথে জড়িত ছিল না। তারপর যখন আন্দোলন শুরু হয়, আমার ভাই তো শুরু থেকেই আন্দোলনে অংশগ্রহণ করে, শহীদ হওয়ার প্রস্তুতি নিয়ে বের হইতো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে তারপরে বের হইতো যে দেশের জন্য প্রয়োজনে শহীদ হবে, তবুও দেশ স্বাধীন করতে হবে, এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। শহীদ হওয়ার মতো প্রস্তুতি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতো। এবং তারপর ও নিয়মিতই আশেপাশে সবগুলো আন্দোলনে যখন যেখানে সম্ভব হতো সেইখানে অংশগ্রহণ করতো। তো 4 তারিখেও পুরো দিন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তারপর 5 তারিখে 4 তারিখে রাতেও আমার ভাইয়ের সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। আমি ওকে স্বার্থপরের মতো বলছি, তুই বের হইস না। আগেও আমি অনেকবার বলছি যে বাইরে বের হইস না, সাবধানে বের হইস, কার্ড নিয়ে, আইডি কার্ড নিয়ে। ও রেগে যেত এসব বললেই, যে আমার এত ভয় কেন। আমি বলতাম ওকে যে প্রশাসন তো মানুষ না, ও বলতো প্রশাসনকে মানুষ বানাবো। এরকম অনেক কথাই হইতো। তারপরে ও হচ্ছে 4 তারিখে রাতেও আমি ওকে নিষেধ করি। ও রাগ করে এই জন্য ফোনই রেখে দেয় যাওয়ার কথা নিষেধ করার পরে। তারপর হচ্ছে 5 তারিখে আমি 10টার পর থেকে ওকে ফোন দেওয়া শুরু করি। তখন ও ফোন ধরে না, তখন ফোন ধরে, সর্বপ্রথম ফোন ধরে 12টা 40-এ। তো ও তখন ও জানায় যে ও বাইপাইলে আছে, বাইপাইলে আছে। তারপর হচ্ছে কি অবস্থা, মানে হচ্ছে আমি বারবার ফোন দিতেছি কেন, ও বাইপাইলে আছে, আমি যেন তো বারবার ফোন না দেই, রাস্তায় আছে, বাইপাইলে আছে, এগুলো জানাই। তারপর রেখে দেয় যে বারবার যেন ফোন না দেই। তারপরেও আমি কন্টিনিউয়াস ফোন দিতে থাকি একটা তথ্য জানানোর জন্য যে সেনা প্রধান ভাষণ দিবে, তো তুই সেভ হ। দেখা যাক, হয়তো কোনো নতুন কোনো পরিবর্তনের সংবাদ আশা করছি, হয়তো কোনো সুসংবাদ আসবে, তুই সেফ হয়ে যা, এখন আর রাস্তায় থাকিস না। তো তখন আর কি এইটা ভেবে আমি ওকে ফোন দিচ্ছি। ও ফোন ধরে 1টা 47-এ, দ্বিতীয়বার ফোন ধরে। তারপর তখন আমি শুধু প্রথমেই প্রশ্ন করি পরিস্থিতি কি। ও আমাকে বলে যে গোলাগুলি চলতেছে। ও খুব দৌড়ে দৌড়ে কথা বলতেছে। তো আর অনেক হইচই হচ্ছে। বললো গোলাগুলি চলতেছে, আমি বললাম তুই সরে যা, বলে ভাগ্যে যা আছে তাই হবে, তুই বারবার ফোন দিস কেন, বারবার ফোন দিস না। এভাবে আমি টানা কল দিতে দিতে আধা ঘন্টা পরে 4টা 13-তে শেষ আমার কল রিসিভ করছে। অনলি 8 সেকেন্ড কথা হয়েছে, শুধু 3টা কথাই ও বলছে যে বারবার কল দিস কেন, আমি ঠিক আছি, বারবার কল দিস না। এই 8 সেকেন্ড শুধু আমার সাথে শেষ কথা বলছে। আমি শুধু একবার যখন ফোন রিসিভ করে বলছে বারবার কল দিস কেন, আমি বলছি তুই ঠিক আছিস, বলছে আমি ঠিক আছি, বারবার কল দিস না।
শুধু এইটুকু কথাই হয়েছে আমার সাথে, শেষ কথা, আমার জীবনের শেষ কথা। এটা বলে ফোন রেখে দিছে। তারপর ও বলার পরেও আমার তো সেই ভয় কাটে নাই, আতঙ্ক কাটে নাই, অস্থিরতা কাটে নাই। তারপরে আমি ৬টার দিকে সবচেয়ে বড় দুঃসংবাদটা পাই। আমার ভাইয়ের সাথে ২টা ফোন ছিল। ওর অ্যান্ড্রয়েড ফোনটা মিসিং হয়ে গেছে ওখান থেকেই। তো ওর পকেট থেকে হাবিব হসপিটালের স্টাফরা ওর বাটন ফোনটা পায় এবং কি সেটা সার্চ করে আমার হাজবেন্ডের নাম্বারে কল করে জানায়। আমার হাজবেন্ড আমাকে জানায় আজকে ঠিক এমন টাইমে সেই কি আমারটা হয়েছিল। আমি ৬টার দিকে সেই দুঃসংবাদ আসছিল। আমি আমি এই যে এখানে এই ছবিতে আমার আমার হসপিটালের স্টাফের তোলা এই ছবিটা আমাকে এই স্টাফরা দেখিয়েছিল যে এই যে ২৪/৮/৫ ১৭টা ৫৭তে এই ছবিটা তোলা। উনাদের একটা আনুমানিক হিসাব ছিল যে ৫:৩০টার দিকে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে। ওকে নিতে সম্ভবত ১৫ মিনিটের মতো লাগছে এবং কি তারপর ড্রেসিং করে যে ওর ব্যান্ডেজটা করছিল, তাতে সব মিলিয়ে উনাদের একটা আনুমানিক ধারণা যে আমার ভাই ৫:৩০টায় গুলিবিদ্ধ হয়েছে। আমার ভাইয়ের আমার ভাইয়ের পেছন দিয়ে গুলি ঢুকে সম্ভবত ওইটা পিছন, আমি জানি না যে কি, আমি শুনছি যে পিছন দিয়ে ঢুকে মানে যেদিক দিয়ে ঢুকে সেদিকেই ছিদ্র ছোট থাকে আর যেদিক দিয়ে বের হয় সেদিকেই বড় থাকে। তো আমার ভাইয়ের পিঠের ছিদ্রটাই ছোট ছিল। আমার ভাইয়ের এই পেট দিয়ে